আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমাদের এই চ্যানেলে টোটালি ইংলিশ ফর ওয়ার্কের একদম চমৎকার একটি ব্যাচ কন্ডাক্ট করা হবে। সো শুরুতে একটু বলে রাখি, আমরা এই ব্যাচটা কন্ডাক্ট করব মাত্র 21টা ক্লাসে। হ্যাঁ, লাস্ট 2টা ক্লাস হবে অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। টোটাল আমরা 19টা ক্লাসে আমরা ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 ডিটেইলে শেষ করে ফেলব। সো 1 নম্বর ক্লাসে আমরা 1 নম্বর ইউনিটটা শেষ করে ফেলব। ইউনিটটার নাম হচ্ছে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অস প্রসিডিউরস ইন দ্য ওয়ার্কপ্লেস। এই অস সম্পর্কিত চমৎকার একটি সেমিনার আপনি গেইন করতে পারবেন। সো চলেন আগে একটু বলে রাখি যে এই সেমিনারটাতে আপনি অংশগ্রহণ করলে বা এই ক্লাসটা আপনি করলে শুধুমাত্র ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2তে কম্পিটেন্ট হবেন, এই উপকার এতটুকুই হবে, বিষয়টা এরকম নয়। আপনি প্রতিনিয়ত আপনি যেখানে কাজ করেন সেখানেও কিন্তু আপনার নিরাপদ থাকা উচিত, নিরাপত্তার জনিত বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। সে জায়গা থেকে এটা একটু খুব গুরুত্বের সাথে দেখবেন। আচ্ছা চলেন আমরা এখানে আমাদের টেবিল অফ কন্টেন্টে দেখা যাচ্ছে, এখানে একটু আলোচনা করি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে OSH, এটা কি? এটা হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, ঠিক আছে? মানে অকুপেশন মানে কি? কোনো একটা পেশা, মানে কোনো একটা অফিসে আপনি চাকরি করেন, পেশায় নিয়োজিত আছেন, ওই পেশায় আপনাকে সেফটি এবং হেলদি থাকতে হবে। এখন সেফটি থাকতে হলে সেফ কিভাবে থাকা যায়, সেফ থাকার কিছু জিনিস জানতে হবে। হ্যাঁ, তো এক কথায় অস, হ্যাঁ, OSH এটা কি? এটা হচ্ছে একটা পলিসি। ইটস অ্যান এ পলিসি অথবা এ পলিসি। হ্যাঁ, অ্যান পলিসি। আচ্ছা, তাহলে অস কি? অস হচ্ছে একটা পলিসি। মনে করেন আপনি আপনার অফিসে নিরাপদ থাকতে চান, তাহলে আপনাকে নিরাপদ থাকার জন্য 5টা ধাপ মেনটেন করতে হবে। প্রথমত এই ধাপটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আইডেন্টিফাই। অর্থাৎ আপনাকে এই কোনো সমস্যা, আপনাকে পলিসি আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? কারণ আপনার জানতে হবে না যে সমস্যাটা কোথায়, ওইটা আইডেন্টিফাই করতে হবে। সেটা আপনি কোথায় পাবেন? বিভিন্ন পলিসিতে পাবেন, বিভিন্ন নীতি নৈতিকতাতে পাবেন, বিভিন্ন বইতে পাবেন, বিভিন্ন গাইডলাইন্সের ভিতরে পাবেন। এটা হচ্ছে বিষয়। 2 নম্বরের বিষয়টা হলো কি, আমরা যেই পলিসিটা খুঁজে পাবো, আইডেন্টিফাই করব, সেই পলিসিটাকে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তারপর ওইটা ফলো করতে গিয়ে যদি কোনো সমস্যা আমরা আমাদের অফিসে দেখি, সেটাকে অবশ্যই আমাদের রিপোর্ট করতে হবে এবং যারা দায়িত্বে থাকে তারা অবশ্যই এই রিপোর্টের রেসপন্ড করবে এবং পরবর্তী সময়ে এটাকে মেনটেন করবে। তো আমরা যদি নিরাপদ থাকতে চাই তাহলে আমাদেরকে এই 5টা ধাপে কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই অস পলিসি, 2 নম্বরটা হচ্ছে ফলো দ্য অস প্রসিডিউরস, 3 নম্বর হচ্ছে রিপোর্ট হেজার্ড অ্যান্ড রিস্ক, 4 নম্বর হচ্ছে রেসপন্স টু ইমার্জেন্সিস, 5 নম্বর হচ্ছে মেনটেন পার্সোনাল ওয়েলবিং। ঠিক আছে? আচ্ছা, এই 5টা জিনিসই আমরা খুব ভালো করে জানবো এবং আমাদের এই 5টা জিনিস পড়ার পর আপনাদের জন্য এই যে এখানে কিছু এমসিকিউ, 25টা এমসিকিউ এবং 10টা সিকিউ রাখা হয়েছে এবং অ্যান্সার শিট দিয়ে দেওয়া হয়েছে। সো আমি আজকে শুধুমাত্র এই উপরের এই লার্নিং অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব, পরেরটা আপনারা টেস্ট দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে রাখা ভালো, এই সিভিএলএমটা আমি মেক করেছি যেহেতু আমি সিভিটি অ্যান্ড এ লেভেল 4-এর ট্রেনার, আমি সেখানে ক্লাস করাই। সেজন্য এই ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2-এর সিএস তৈরি করা হয় নাই, সিভিএলএম তৈরি করা হয় না, এই জন্য আমি তৈরি করেছি। আচ্ছা চলেন তাহলে আমরা একটু দেখি আমাদের আজকের লার্নিং আউটকামটা কি। আইডেন্টিফাই অস পলিসিস অ্যান্ড প্রসিডিউরস, অর্থাৎ অস পলিসি কোথায় আছে, প্রসিডিউরস কোথায় আছে, হ্যাঁ, আইনগুলো কোথায় আছে, সেইখান থেকে আমরা খুঁজে বের করবো কোথায় কোথায় আইন থাকে। ঠিক আছে? এখন এখানে কিছু কথা বলা হয়েছে, দেখেন, এভরি ওয়ার্ক প্লেস মাস্ট মেনটেন ক্লিয়ারলি রিটেন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ পলিসিস দ্যাট প্রোটেক্টস ওয়ার্কার ফ্রম হার্ম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এখান থেকে আমরা ধরতে পারি যে
অস আসলে কি করে? প্রোটেক্ট ফ্রম হার্ম। আচ্ছা, তাহলে দুইটা প্রশ্ন আসে যে অস কি? অস হচ্ছে একটা পলিসি, এটার কাজ কি, কি করে? এটা কি করে দেখেন, প্রোটেক্ট ওয়ার্কার্স ফ্রম হার্ম। ঠিক আছে, যদি বলা হয় দ্য রোল অফ OSH পলিসিস, রোলটা কি? রোলটা হচ্ছে আপনি বলবেন এইখান থেকে শুরু করবেন, হ্যাঁ, হেলথ পলিসিস বা অস পলিসিস এখান থেকে বলতে পারেন। অস পলিসিস এখান থেকে লিখবেন, এই যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ পলিসিস দ্যাট প্রোটেক্ট ওয়ার্কার ফর হার্ম। এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দুইটা প্রশ্ন গেল, অস কি? অস হচ্ছে একটা পলিসি। দুই নম্বরটা কি? অস পলিসি এর ভূমিকা। অস পলিসির ভূমিকা কি? ভূমিকা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কার ফ্রম হার্ম, ক্ষতি থেকে এটাকে মানুষদেরকে রক্ষা করে। আচ্ছা, বাংলাদেশে কিছু পলিসি আছে, পলিসিগুলোর নাম কি? ন্যাশনাল অস স্ট্যান্ডার্ড। এই যে একটা পলিসি ন্যাশনাল অস স্ট্যান্ডার্ড, এটা একটা পলিসি। অর্থাৎ এরকম একটা গাইডলাইন আছে, এখান থেকে কি হয়, আমরা এই পলিসি আইডেন্টিফাই করতে পারবো, অর্থাৎ আইন কানুন কোথায় আছে সেখান থেকে বের করতে পারবো। তো এটা একটা বিষয়। তারপর দেখেন ফায়ার সেফটি রুলস অ্যান্ড রেজুলেশন, এটাকে শুধু বলতে পারেন সেফটি রুলস অ্যান্ড রেজুলেশনও বলতে পারেন, অসুবিধা নাই। এইখান থেকে একটা কোশ্চেন আমাদের আসতেছে, ওকে। তারপর আরেকটা অর্গানাইজেশনাল কোড অফ প্র্যাকটিস, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান কি করে কোড প্র্যাকটিস করে না, সো সেটাই হচ্ছে এটা। অ্যান্ড কি হচ্ছে রিলেভেন্ট ইন্ডাস্ট্রি গাইডেন্স, অর্থাৎ আমরা পাইলাম এখানে কি কি পাইলাম, সিএস এর মধ্যে দুইটা আছে, কিন্তু আমরা এখানে আরও কয়েকটা ইনক্লুড করেছি। অর্থাৎ এই যে পলিসি আসলে কোথায় লেখা থাকে, পলিসিটা থাকে কোথায়, চারটা জায়গা পাইলাম। একটা কি দেখেন, আমি একটু এখানে লিখে ফেলি। একটা হলো ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল অস স্ট্যান্ডার্ড। দুই নাম্বারটা হলো ফায়ার সেফটি রুলস অ্যান্ড প্রসিডিউরস। তিন নাম্বার, এই রুলসগুলো পাওয়া যায় কোথায়, ওকে। চার নাম্বার কোথায় পাওয়া যায়, ইন্ডাস্ট্রি গাইডেন্স, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ওয়ার্কার্স আর রেসপন্সিবল ফর অ্যাসেসিং দিস ডকুমেন্ট ইউজুয়ালি থ্রো নোটিশ বোর্ড, এমপ্লয়ি হ্যান্ডবুকস আর সুপারভাইজার। অর্থাৎ এই কাজগুলো আমরা মেনটেন করি কাদের মাধ্যমে, এই যে সুপারভাইজারের মাধ্যমে, নোটিশ বোর্ডে লিখে রাখি, বিভিন্ন জায়গায় আমরা এই পলিসিগুলো লিখে রাখি। তো এই যে চারটা পয়েন্ট আমি এখানে বের করে দিলাম, এই চারটা পয়েন্টই এখানে আরেকটু বড় করে লেখা হয়েছে। সো এই চারটা পড়লেই হয়ে যাবে। এখানে সেটাই বলেছে, দেখেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ফর অকুপেশন অস অ্যান্ড অ্যাপ্লিকেবল লেবার লো প্রিভিশনস, এই কথা বলা হয়েছে। অর্থাৎ এগুলো দেখা লাগবে না, অসুবিধা নেই, হ্যাঁ। এখান থেকে দেখেন, তাহলে আমরা এই পার্টে, এই ছোট্ট পার্টে আমরা কি শিখলাম যে অস হচ্ছে একটা পলিসি। এই পলিসি আসলে কোথায় থেকে আইডেন্টিফাই করব, আমরা চারটা জায়গা থেকে করব, অনেক জায়গা থেকে করা যায়। তো এই যে ন্যাশনাল অস স্ট্যান্ডার্ড, এইটা এই একটা জায়গা থেকে আমরা করব। দুই নম্বর কি ফায়ার সেফটি রুলস অ্যান্ড রেজুলেশন, এখান থেকে পারবো। তারপর এটা অর্গানাইজেশনাল কোড অফ প্র্যাকটিস, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান কিছু নিয়ম নীতি চর্চা করে না, সেখান থেকে আমরা পাবো। আর হচ্ছে ইন্ডাস্ট্রি গাইডলাইন্স, এখান থেকে আমরা পাবো, হ্যাঁ। তাহলে আমরা এই পার্টে অস পলিসি থেকে এটা শিখলাম। দুই নাম্বার পিসিতে দেখেন সেফটি সাইন্স অ্যান্ড সিম্বল। আচ্ছা, মনে করেন আমরা যত নিয়ম নীতি আছে সব জেনে গেলাম, এখন আমাদেরকে এইগুলোকে মেনটেন করতে হবে, তো তাই না? আমরা তো এখানে শিখলাম, মনে করেন আগুন লাগলে কি করতে হয়, হ্যাঁ, মানুষকে বাঁচানো উচিত, এগুলো আমরা এই পলিসি পড়ে জানলাম, শিখলাম। আচ্ছা, এখন সেফটি সাইন্স অ্যান্ড সিম্বল থেকে জানতে হলে দেখেন সেফটি সাইন্স কমিউনিকেট হেজার্ড, অর্থাৎ সেফটি সাইন্স হেজার্ডের কথা বলে। সেফটি সায়েন্স কিসের কথা বলে, হেজার্ডের কথা বলে। হেজার্ড কত প্রকার এটা সামনে আমি আলোচনা করব, একটু বুঝেন। হেজার্ড হচ্ছে এ পোটেনশিয়াল হার্ম, একটা সম্ভাব্য ক্ষতিকে হেজার্ড বলা হয়। আচ্ছা, সেফ অ্যাকশন অ্যাট এ গ্লান্স, অর্থাৎ অ্যাট এ গ্লান্সে আমরা অনেক বেশি করে লেখা লাগে না, শুধুমাত্র একটা সেফটি সায়েন্স অথবা একটা সিম্বল ইউজ করলে আমরা বুঝি যে এখানে সমস্যা আছে। সো ওই রকম কিছু সায়েন্স অ্যান্ড সিম্বলের কথা আমরা এখানে আলোচনা করব। তো সায়েন্সগুলা অনেক প্রকারের হয়, আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ডিরেকশন সাইন, ওকে। আরেকটা দেখতে পাচ্ছি আমরা
ফার্স্ট এইড সাইন্স, আরেকটা দেখতে পাচ্ছি ডেঞ্জার ট্যাগস অ্যান্ড হ্যাজার্ড সাইন্স, ঠিক আছে, আরেকটা দেখলাম সেফটি ট্যাগস, আরেকটা দেখলাম ওয়ার্নিং ট্যাগস। আচ্ছা, এগুলোর মানে কি একটু বুঝাই। ডিরেকশন ট্যাগস মানে হচ্ছে আপনাকে ডিরেকশন দিবে। ধরেন আপনি একটা বড় মার্কেটে আছেন, হঠাৎ করে মার্কেটের কোনো একটা ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, সো আপনার এখন কাজ কি হবে, ওই মার্কেট থেকে বের হইতে হবে দ্রুত। তো দ্রুত বের হইতে হলে আপনি যদি দেখেন দেওয়ালে দেওয়ালে লেখা আছে যে সেফ এক্সিট, মানে এই দিক দিয়ে বের হওয়া যায়, এক্সিট ডোরটা কোন দিকে, এভাবে আপনাকে যদি ইন্ডিকেট করে দেওয়া হয় তাহলে কি হবে, আপনার বের হওয়াটা সহজ হবে। এইগুলো হচ্ছে ডিরেকশন সাইন্স, অর্থাৎ এই যে শোয়িং এক্সিট অ্যান্ড ইমার্জেন্সি এক্সিস্ট, অর্থাৎ বের হওয়ার এবং ইমার্জেন্সি বের হওয়ার রাস্তাগুলো শো করে। আচ্ছা, তারপর কি দেখেন ফার্স্ট এড সাইন, অর্থাৎ আপনি একটা শপিং সেন্টারে গেলেন বা কোথাও না কোথাও গেলেন, সেখানে আপনি আহত হইতে পারেন বা কেউ একজন আহত হলে সে আসলে কোথায় যাবে, তো ওই কোথায় যাবে, কোথায় এই ফার্স্ট এইডস, আহত হলে কোথায় এই নিরাময় করা যাবে, প্রাথমিক চিকিৎসাটা করা যাবে, এইগুলো যেখানে বর্ণনা করা থাকে, যেখানে ডিরেকশন দেওয়া থাকে, সেটাই হচ্ছে ফার্স্ট এইড সাইন, অর্থাৎ ইন্ডিকেটিং দ্য লোকেশন অফ ফার্স্ট এইড স্টেশন, অর্থাৎ ফার্স্ট এইডটা কোথায় আছে ওই স্টেশনটা ইন্ডিকেট করে। ঠিক আছে, বারবার বলি, এই যে এখান থেকে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ করে পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই দেখেন ডিরেকশন কি করে বলেন তো, এক্সিট, ইমার্জেন্সি এক্সিস্ট এবং শোয়িং এক্সিস্ট, এটাকে ডিরেক্ট করে। ফার্স্ট এইড সায়েন্স কি করে, এখানে আমাদের লোকেশন দেখায়, কিসের লোকেশন, এই ফার্স্ট এইডের স্টেশনের লোকেশন দেখায়। আচ্ছা, এবার আসি আমরা ডেঞ্জার ট্যাগস অ্যান্ড হ্যাজার্ড সাইন। আচ্ছা দেখেন, ওয়ার্নিং অফ ইমিডিয়েট রিস্ক অফ টু লাইফ অর ইকুইপমেন্ট, অর্থাৎ কোনো জীবন তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে অথবা কোনো একটা ইকুইপমেন্ট তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে যাওয়ার পূর্বে বা এই সম্পর্কিত কোনো নির্দেশনা দেখাতে হলে আমাদেরকে ডেঞ্জার ট্যাগস অ্যান্ড হ্যাজার্ড সাইন্স ব্যবহার করতে হবে। এবার একটু এখানে বলে রাখি, ইকুইপমেন্ট বলতে কি বোঝায়, রিসোর্স এবং ইকুইপমেন্টের মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা ম্যাটেরিয়ালস বলতে যা বুঝি, আমরা পড়ালেখা করতে গেলে যে সকল জিনিসপত্র লাগে এগুলোকে বলা হয় লার্নিং ম্যাটেরিয়ালস, যেমন বই লাগে, কলম লাগে, খাতা লাগে, সব লাগে। কিন্তু ইকুইপমেন্ট বলতে কি বোঝায়, ইকুইপমেন্ট হচ্ছে সেই সকল জিনিস, যেই সকল জিনিস ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে, অর্থাৎ বিদ্যুতের সাহায্যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এইগুলোকে বলা হয় ইকুইপমেন্ট। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, সেফটি ট্যাক্স। আচ্ছা, সেফটি ট্যাক্সে কী বলা হচ্ছে, কনফার্মিং ইকুইপমেন্ট কন্ডিশন লক আউট স্ট্যাটাস। ঠিক আছে, অর্থাৎ এই সেফটি ট্যাক্স দ্বারা বোঝানো হয় আপনার ইকুইপমেন্টের কন্ডিশনটা কি, একদম এইভাবে মনে রাখবেন, ইকুইপমেন্টের কন্ডিশন এবং লক আউট স্ট্যাটাস বোঝায় সেফটি ট্যাক্স দিয়ে। তারপর দেখেন ওয়ার্নিং সাইন্স। ওয়ার্নিং সাইন্স আমরা বুঝি না, এই যে অ্যালার্টিং টু কুশন, হ্যাঁ, এটার বানানটা প্রনাউন্সিয়েশনটা একটু দেখতে হবে। Caution. কুশন, হ্যাঁ, সতর্ক। Caution. আচ্ছা, তাহলে আমরা চলে আসছি এটা, হ্যাঁ, কুশন, অ্যালার্টিং টু কুশন, সতর্কতা, জোন সাচ অ্যাজ ওয়েট ফ্লোরস অর মুভিং মেশিনারি, অর্থাৎ ওয়ার্নিং সাইন্স আমরা এটা দেখতে পারবো। অর্থাৎ আপনাদের কাজ হবে এই যে এই শব্দগুলোর সাথে এই কথাগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে। তো এখানে দুটুকুই। এইবার আসেন ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড কন্টিজেন্সি মেজার। তো এইটা আসলে কারা করে, ইমার্জেন্সি রেসপন্স এবং কন্টিজেন্সি মেজার করে। দেখেন, বিফোর অ্যান ইমার্জেন্সি হ্যাপেন এভরি ওয়ার্কার শুড অলরেডি নো দ্য অর্গানাইজেশন রেসপন্স প্ল্যান। These include orientation on the location of emergency exit, fire extinguisher and fire escapes, and understanding of the sequence of action during firefighting, earthquake response, medical emergencies and evacuation. Achha, and aware of contingency measures such as isolation and documentation when
হ্যাজার্ডাস সাবস্টেন্স আর ইনভলভস। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখেন, ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড কন্টিজেন্সি মেজার। অর্থাৎ আপনার অফিসে এই যে কিছু সমস্যা হলে আপনাকে ইমার্জেন্সি রেসপন্সের জন্য অবশ্যই এই জিনিসগুলো থাকতে হবে। কি থাকতে হবে? এমার্জেন্সি এক্সিট ডোর থাকতে হবে কুইক রেসপন্সের জন্য, ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, হ্যাঁ, ফায়ার স্ক্যাপস থাকতে হবে, হ্যাঁ, আপনার তাদের এই যে অ্যাকশন ডিউরিং দ্য ফায়ার ফাইটিং সম্পর্কে, এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, হ্যাঁ, আর্থকুইক রেসপন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, মেডিকেল ইমার্জেন্সি অ্যান্ড ইভাকুয়েশন, হ্যাঁ, ইভাকুয়েশন শব্দটা তো উচ্ছেদ করা, আচ্ছা, এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আইসোলেশন করতে হবে, অর্থাৎ সমস্যাটাকে উচ্ছেদ করার জন্য আপনি একটা নির্দিষ্ট সীমা রেখা তৈরি করবেন। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ না, এখানে যদি আপনি কেউ না বুঝে থাকেন খুব ইম্পর্টেন্ট কিছু না, এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে আপনারা অ্যান্সার করতে পারবেন, এগুলো আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে চলে আসবে। আচ্ছা, এইবার চলেন, আমার অফিসে ধরেন কোনো একটা সমস্যা হলে এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে এই যে অস প্রসিডিউরস ফলো করতে হয়। তো অস প্রসিডিউরস ফলো করতে হলে আমাদেরকে এখানে 8টা ধাপ মেনটেন করতে হয়। হায়ারার্কি অফ কন্ট্রোল, আচ্ছা আমি দেখি এখান থেকে বের করা পারি কিনা। আচ্ছা, এই দেখেন হায়ারার্কি অফ কন্ট্রোল। আচ্ছা, মানে আপনি অফিসে কোনো একটা সমস্যা পাইলেন, এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে এইখানে 1 2 3 4 4 5 6টা 6 ধাপে কাজ করা উচিত। ধরেন আপনার অফিসের ফ্যানটা পড়ে যাবে, আপনি মনে করতেছেন আপনার মাথার উপর পড়বে বলে মনে করতেছেন আপনি, তাহলে এখন আপনি এই সমস্যাটাকে সমাধান করবেন না। সমাধান করতে হলে আপনাকে সবার প্রথমে ইলেমিনেশন করতে হবে। ইলেমিনেশন মানে কি? এই ফ্যানটা এখান থেকে সরাই ফেলতে হবে, নতুন আরেকটা ফ্যান লাগাইতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার এটা। যদি এটা করা না সম্ভব হয় তাহলে আপনি সাবস্টিটিউশন করবেন। সাবস্টিটিউশন মানে কি? এই ফ্যানটা সরিয়ে ওই পাশের ফ্যানটা এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? সাবস্টিটিউশন, বিকল্প পদ্ধতিতে কিছু করবেন। আচ্ছা, যদি এইটাও করা সম্ভব না হয় তাহলে আপনি ফ্যানটা যেন আপনার মাথায় না পড়ে যায় এই জন্য আপনি আইসোলেশন করবেন। আইসোলেশন মানে কি? আপনি এখানে আর বসবেন না, এখানে কাউকে বসতে দিবেন না, আপনি এখানে একটা রিস্ক এরিয়া বলে একটা নোটিশ দিয়ে দিবেন, সাইন্স সিম্বল ব্যবহার করে দিবেন, ঠিক আছে? আইসোলেশন করে দিবেন। যদি এইটাও করা সম্ভব না হয় তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং করবেন, এই ঝালাই টালাই দিয়ে রশি টসি দিয়ে বাঁধতে রাখবেন যেন না পড়ে মাথায়, ঠিক আছে? তারপরে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ সেফ ওয়ার্ক প্র্যাকটিস, অর্থাৎ আপনি এবার অফিসের যারা আছে তাদেরকে বলে একটু ভালো চর্চা করেন, এগুলোর সমস্যা বারবার বলেন, এই কাজগুলো করেন, মানে অফিসিয়ালি এইগুলো ঠিক করার ব্যবস্থা করেন। যদি এই উপরের 1 2 3 4 5 6 এই 6টার কোনোটা যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে সর্বশেষ ধাপ হচ্ছে পিপিই, অর্থাৎ মাথার উপর যেন ফ্যানটা না পড়ে এই জন্য আমি হেলমেট পরে বসে আছি, উদাহরণটা হচ্ছে এরকম। সো চলেন এবার আমরা এখানে বিস্তারিত আলোচনা করি। সো আমাদেরকে এই অস প্রসিডিউরস মেনটেন করতে হলে অবশ্যই আমাদেরকে পিপি পড়তে হবে এবং কালেক্ট করতে হবে। সো এখানে কিছু পিপির কথা বলা হয়েছে, দেখেন গ্লাস মাস্ক, গ্লোভস, তারপর সেফটি বুটস, আচ্ছা, তারপর দেখেন ফেস মাস্ক, গগলস, সেফটি গ্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা কি? ওভারঅলসটা কি? আমি আজকে নাম শুনলাম। আচ্ছা, একটু দেখাই দিই আপনাদেরকে ওভারঅলসটা কি। আচ্ছা, এগুলো ওই যে রান্নাবান্নার সময় যে বা বিভিন্ন কাজ করতে গেলে এটা যেটা ব্যবহার করে, এটার প্রনাউন্সিয়েশনটা একটু দেখে নেন। Overalls. ওভারঅল, Overalls. আচ্ছা, তাহলে এটাও কিন্তু একটা পিপি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আচ্ছা বডি প্রোটেকশন, এটা কি? এটার কাজ কি? বডি প্রোটেকশন করে। সান ব্লকস, সান ব্লকস মানে কি? সূর্য থেকে
রক্ষার জন্য যেটা করে আর কি, এটা একটু কেমন দেখাই। আচ্ছা, বিভিন্ন ক্রিম ব্যবহার করে, তাই না? এটা মনে হচ্ছে ক্রিম, হ্যাঁ তাই মনে হলো। আচ্ছা, রোদ থেকে বাঁচার জন্য আমরা সানব্লকস ব্যবহার করতে পারি। আচ্ছা, প্লেগ্রাউন্ড আউটডোর সান এক্সপোজার, অর্থাৎ সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমরা এটা করি। তারপর দেখেন কেমিক্যাল গ্যাস ডিটেক্টরস, ঠিক আছে, কেমিক্যাল গ্যাস ডিটেক্টরস। আচ্ছা, তাহলে এইখানে কিছু পিপির কথা বলা হয়েছে, আমরা এগুলো কি সমস্যার জন্য করি সেটা আমরা এখানে বলে দিয়েছি। গ্লাস মাস্ক কেন ব্যবহার করি আমরা? ফার্ম এক্সপোজার, কেমিক্যাল অর ফার্ম এক্সপোজার, অর্থাৎ বিভিন্ন দূষিত জিনিস থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য গ্যাস মাস্ক ব্যবহার করি। গ্লোভস ব্যবহার করি, গ্লোভস ব্যবহার করি হ্যান্ডেলিং শার্প, ফর হ্যান্ডেলিং শার্প, হট অর কেমিক্যাল ম্যাটেরিয়ালস, অর্থাৎ বিভিন্ন গরম থেকে বাঁচার জন্য এই যে রান্নার সময় আমরা গ্লোভস ব্যবহার করতে পারি, বিভিন্ন সিমেন্ট মিশানোর সময় অনেকে গ্লোভস ব্যবহার করে, বিভিন্ন ক্ষতিকর কাজ করতে গেলে এগুলো করে। সেফটি বুটস, অর্থাৎ ফেইলিং অবজেক্টস অ্যান্ড শিল্ডস। আচ্ছা, সেফটি বুটস বলতে কি জুতা কি বোঝালো? ভালো করে পড়তেছি তাই না, আপনারা আবার বললেন না। আচ্ছা, সেফটি বুটস জুতাকে বোঝায় তাই না? আচ্ছা চলে, তাহলে আমরা এগুলো বুঝলাম। ওকে, তো যদি বলা হয় 5টা পিপির নাম লেখো এবং 5টা পিপির কারণ লেখো কেন ব্যবহার করা হয়, আমরা যেন এইখান থেকে কারণ সহ লিখতে পারি, ঠিক আছে? তারপর দেখেন কারেক্ট ইউজ অফ পিপি। আচ্ছা, এখন ধরেন আপনার কাছে পিপি আছে, আপনার অফিসে একটা দূষিত কেমিক্যাল ছড়িয়ে পড়ছে, আপনার কাছে মাস্ক আছে কিন্তু আপনি মাস্কটা সঠিকভাবে পরতে পারেন না, তাহলে তো কাজ হইলো না, তাই না? আচ্ছা, এখানে বলছে পিপি ইজ নট এনাফ, আসলে পিপিটা এনাফ নয়, ইট মাস্ট বি ওয়ার্ন অ্যান্ড ইউজড এক্স্যাক্টলি। আচ্ছা, এই অর্ন মানে কি? পরা, ব্যবহার করা। একটা এমসিকিউতে একটা আছে জীর্ণ, worn, জীর্ণ, হ্যাঁ ওয়েট, সঠিকভাবে পড়তে হবে, কথাটা হচ্ছে এটা, পড়তে ও ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা মানে পরা, পরা পরিধান করা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে গেলাম, তাহলে আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে, এখানে এই কথাগুলোই বলা হয়েছে, ঠিক আছে? তারপর দেখেন মেনটেনিং এ ক্লিয়ার অ্যান্ড টাইডি ওয়ার্ক প্লেস, আমাদের ওয়ার্ক প্লেসটাকে কী করতে হবে? ক্লিয়ার, পরিষ্কার এবং টাইডি, পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে? এই টাইডি ওয়ার্ক প্লেস রিডিউস দ্য রিস্ক অফ ট্রিপস, অর্থাৎ একটা ওয়ার্ক প্লেস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে কি হবে? কি রিডিউস হয়? রিস্ক রিডিউস হয়, ঠিক আছে? ফায়ার্স অ্যান্ড কন্টেমিনেশন, contaminations, কন্টামিনেশন, হ্যাঁ, অর্থাৎ দূষণ, Contaminations. অর্থাৎ দূষিত, ঠিক আছে? বিভিন্ন দূষিত থেকে, দূষিত হওয়া থেকে, ফায়ার, আগুন থেকে, এই ট্রিপস দ্বারা কি বোঝানো হয়? ফর ট্রিপস, ভ্রমণ। tricks, আচ্ছা, ট্রিপস মানে ভ্রমণ। আচ্ছা, তাহলে এই হলো কথা, হ্যাঁ। মেনটেনিং পিপি, তাহলে পিপিটাকে আপনাকে মেনটেন করতে হবে না, আপনার পিপি যখন দরকার তখন পড়লেন, কিন্তু বাড়িতে এসে ওই যে ওয়াশরুমে ছেলেরা মেয়েরা জামা কাপড় রেখে দেয়, ধোয়ার খবর থাকে না, আব্বা আম্মারা ধোয়, তাই না? তো এরকম পিপিটাকে আপনাকে আসলে ভাই মেনটেন করতে হবে, সেটা কি? ইন্সপেক্টেড রেগুলারলি, রেগুলার আপনাকে ইন্সপেক্টেড করতে হবে। তারপর কি করতে হবে? ক্লিন রাখতে হবে। দেখছেন এগুলো কিন্তু এমসিকিউতে চলে আসবে যে পিপি মেনটেন করা বলতে কি বোঝায়, তখন আপনি এই শব্দগুলো যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার হবে না। স্টোরড কারেক্টলি, তাহলে আমরা 3টে জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি? ইন্সপেক্টেড রেগুলারলি, ক্লিন, স্টোরড কারেক্টলি, হ্যাঁ, অ্যান্ড রিপ্লেস হোয়েন ড্যামেজ, অর্থাৎ যখন ড্যামেজ হয়ে যাবে, এটার কাজ শেষ হয়ে যাবে, এটাকে আপনাকে রিপ্লেস করে আরেকটা নিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর আসেন আমরা শিখব রিপোর্ট হ্যাজার্ড অ্যান্ড রিস্ক। আচ্ছা,
তাহলে আমাদেরকে হেজার্ড আইডেন্টিফাই করতে হবে না? হেজার্ড মানে কি? এ পোটেনশিয়াল হার্ম, একটা ক্ষতি। আচ্ছা, আইডেন্টিফাই করতে হবে, অ্যাসেসিং করতে হবে অ্যান্ড কন্ট্রোল হেজার্ড, হেজার্ডটাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তাহলে এখানে হেজার্ড আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6 প্রকারের হেজার্ড আমরা দেখতে পাচ্ছি। আমি সহজে এগুলোর প্রত্যেকটার একটু ব্যাখ্যা করে দিব, আপনারা এগুলো পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু ব্যাখ্যা করব এখন। হ্যাঁ, আর্গোনমিক হেজার্ড কি? ফ্রম পুয়ার পশ্চার অর প্রিভেন্টিভ স্ট্রেন, অর্থাৎ এই পুয়ার পশ্চার অর্থাৎ মানে ভুল পদ্ধতিতে বসা, ভুল পদ্ধতিতে কোনো কাজ করা, যার ফলে আস্তে আস্তে আপনার শরীরের ক্ষতি হয়, এটাই হচ্ছে আর্গোনমিক হেজার্ড। আর মেন্টাল হেজার্ড মানে কি? সাচ আস এই স্ট্রেসটা ধরছে, কিন্তু এটার উচ্চারণটা একটু দেখে নেই। ওকে, excessive, এক্সাসিভ, হ্যাঁ, excessive, অতিরিক্ত। আচ্ছা, এক্সাসিভ স্ট্রেস, অর্থাৎ স্ট্রেস তো বুঝেন আমরা, ওই যে মাথায় যে আমরা সমস্যার মধ্যে পড়ি। হ্যাঁ, আচ্ছা, ফ্যাটিগিউ, ফ্যাটিগিউ অর্থ কি সেটা একটু জানা দরকার। ক্লান্তি, fatigue, ফ্যাটিগ, fatigue, আচ্ছা fatigue, আচ্ছা ফ্যাটিগ, তাই না? আচ্ছা, একটু দেখেন তাহলে কি হয়েছে। এই মেন্টাল হেজার্ড মানে কি? যে মানসিকভাবে সমস্যা হয়। আর মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল হেজার্ড ফ্রম মেশিনারি অ্যান্ড লাইট ওয়ার্নিং। ঠিক আছে, এই মেশিনের সাথে বা ইলেকট্রিকের সাথে যে সমস্যাগুলো হয় এটাকে বলা হয় মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল হেজার্ড। আচ্ছা, ফিজিক্যাল হেজার্ড মানে কি? ফিজিক্যাল হেজার্ড মানে হচ্ছে নয়েজ। এই যে শব্দ শুনে আমরা হার্ট হই না, আহত হই, আমরা কোথাও পড়ে যাই বা আমাদের মাথার উপর কোনো কিছু পড়ে, শারীরিকভাবে কেটে টেটে যায়, এগুলো হচ্ছে ফিজিক্যাল হেজার্ড। কোনো এই যে বায়োলজিক্যাল মানে বায়ো, অর্থাৎ কোনো জীবের দ্বারা যদি আক্রমণ হই তাহলে সেটা হবে কি? বায়োলজিক্যাল হেজার্ড। দেখেন, ফ্রম ব্যাকটেরিয়া, ভাইরাস এবং কন্টামেন্টেড ম্যাটেরিয়ালস। কন্টামেন্টেড একটু আগে পড়ছিলাম নাকি? দূষিত কোনো কিছু, মনে হয় দূষিত কিছু, contaminated, আচ্ছা কন্টামিনেটেড, আচ্ছা ম্যাটেরিয়ালস অর্থাৎ দূষিত কিছু। তার মানে সাপে কামড় দিল কিন্তু আমার এই বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়বে। আর কেমিক্যাল হ্যাজার্ড কি? ফ্রম সাবস্টেন্স দ্যাট ক্যান বার্ন, অর্থাৎ পুড়ে যেতে পারে, পায়োজন হইতে পারে, হ্যাঁ, এবং ইরেট হইতে পারে। ঠিক আছে, এগুলার ছোট ছোট অর্থগুলো এগুলো খাতায় লিখে ফেলতে হবে আপনাদের। হ্যাঁ, অর্থাৎ পায়োজন অর্থ হচ্ছে বিষ, না, আচ্ছা পায়োজন হচ্ছে জ্বালাতন। আর এই যে poison or irritate, ইরেটেড হচ্ছে কি? বিষ প্রয়োগ, ইরেটেড, poison or বিষাক্ত। ঠিক আছে, এগুলো একটু ভালো করে আপনাদেরকে দেখে দেখে পড়তে হবে। ওকে, তারপর রিপোর্টিং হেজার্ড, আপনাকে কী করতে হবে? রিপোর্ট করতে হবে না? কোনো অ্যাক্সিডেন্ট হইলে, কোনো নিয়ার মিস অর আনসেফ কন্ডিশন দেখলে আপনাকে রিপোর্ট করতে হবে, এটা এখানে বলা হয়েছে। এরপর আসেন রেসপন্ডিং টু অ্যালার্ম অ্যান্ড ওয়ার্নিং ডিভাইস, অর্থাৎ বিভিন্ন বড় বড় মার্কেট বা বিভিন্ন প্রতিষ্ঠানে হঠাৎ করে কোনো ক্ষতি হলে এক ধরনের সাউন্ড বাজানো হয়, এক ধরনের অ্যালার্ম দেওয়া হয়। সো অ্যালার্ম দেওয়ার সময় আপনাদেরকে কী করতে হবে? অবশ্যই ওয়ার্কার মাস্ট স্টপ ওয়ার্কার ইমিডিয়েটলি, অর্থাৎ কাজটা কী করে দিতে হবে? অফ করে দিতে হবে। ঠিক আছে, অফ করে দিয়ে সে কী করবে? খুব দ্রুত সে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স করবে। ঠিক আছে, যেখানে যাওয়া দরকার, আরেকজনকে সাহায্য করার দরকার হইতে পারে, একটা অ্যালার্ম আসতে পারে, উইদাউট ডিলে, কোনো ডিলে ছাড়া সেখানে যেতে হবে। এবার দেখেন ফলোয়িং ওয়ার্কপ্লেস ইমার্জেন্সি প্রসিডিউরস, অর্থাৎ ইমার্জেন্সি প্রসিডিউরসগুলো আপনাকে মেনটেন করতে হবে। এভরি ওয়ার্ক মাস্ট ফলো দ্য অর্গানাইজেশন ডকুমেন্টেড ইমার্জেন্সি প্রসিডিউরস। আচ্ছা, ইমার্জেন্সি প্রসিডিউরস বলতে কি বোঝায়? ইমার্জেন্সি প্রসিডিউরস হচ্ছে এমন একটা প্রসিডিউরস যেখানে আপনার একটা প্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে কোথায় ফোন দিতে হবে এটা লেখা থাকে, একটা হেল্প ডেস্ক থাকে, তারপর ধরেন প্রতিষ্ঠানের লক্ষ্য লেখা থাকে, এই বিষয়গুলো থাকে। হ্যাঁ, ইনক্লুডিং এই যে দেখেন এখানে কি বলছে? অ্যাসেম্বলি পয়েন্টস, তারপরে কমিউনিকেট চান্স, হ্যাঁ,
আচ্ছা, এই কাজগুলো আপনাদের ওখানে থাকে। এইবার আসেন কন্টিজেন্সি মেজার ডিউরিং ইমার্জেন্সিস, অর্থাৎ আপনি মেজার করবেন এই কথাগুলো উপরে একবার বলেছিলাম, হ্যাঁ, যে ইমার্জেন্সি সময়ে আপনার ঘরে যদি কোনো সমস্যা হয় তখন আপনি কি করবেন, ড্রপ, কভার, হোল্ড রেসপন্স, অর্থাৎ আপনি কি করবেন, কোনো শক্ত জিনিস ধরে রাখবেন, এগুলো এখানে শেখানো হয়েছে। ভূমিকম্পের সময় কি করবেন, অ্যাপ্লাইং ফার্স্ট এইড প্রসিডিউরস, অর্থাৎ ফার্স্ট এইড কি, বেসিক ফার্স্ট এইড, অর্থাৎ আপনি কোনো আহত হয়ে গেলে, আপনার শারীরিক কোনো সমস্যা হলে আপনি কি করবেন, আপনার ব্লিডিংকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ এই যে আমরা কোনো পুরা গেলে আমরা যে কাজটা করি, হ্যাঁ, ট্রিটিং মাইনর বার্নস অ্যান্ড প্রোভাইডিং ইনিশিয়াল কেয়ার, অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসাটা করতে হবে এটা অবশ্যই করতে হবে, কনফিডেন্টলি করতে হবে, কারেক্টলি করতে হবে। এই কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। এরপর আসেন, আচ্ছা, এখানে আপনাকে বলা হয়েছে আপনাকে ইন্সপেকশন করতে হবে। আপনি যদি সেফ থাকতে চান, প্রসিডিউরস মেনটেন করতে চান, আপনাকে ডেইলি ইন্সপেকশন করতে হবে। আচ্ছা, পার্টিসিপেটিং ইন অস অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে জয়েন করতে হবে এই অ্যাওয়ারনেস সম্পর্কিত। যেমন আজকে আপনারা এই ক্লাসটা দেখলে আসলে অনেক হেজার্ড সম্পর্কে জানতেন না, ঠিক আছে, আজকে জানতেছেন, এবং এই ধরনের হেজার্ড থেকে বাঁচার জন্য আমরা কোথায় কীভাবে কী করতে পারি সেটা আমরা চিন্তা করতে পারি, তাই না? তারপর দেখেন ইমপ্লিমেন্টিং কারেক্টিভ অ্যাকশন, আমরা সঠিক কারেক্ট পদ্ধতিতে অ্যাকশন নিতে জানতে হবে। তারপরে দেখেন এখানে বলছে মেনটেনিং ফিট টু ওয়ার্ক রেকর্ডস, অর্থাৎ আপনি যে ভালো আছেন এটার একটা রেকর্ড রাখতে হবে। এই জন্য আপনাকে এখানে বলছে এ ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট রিনিউড এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর আপনি আপনার শরীর চেক আপ করবেন, মেডিকেল চেক আপ করবেন, কোনো অসুবিধা আছে কি না, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট রিপোর্টস। তারপরে কি লিখছে দেখেন, এই কারেন্ট আই ভিশন সার্টিফিকেট, অর্থাৎ চোখের আই ভিশন সার্টিফিকেটগুলো আপনারা চেক করবেন। এ হচ্ছে বিষয়। এইবার এই উপরের সবগুলো বিষয় ভালো করে যদি আপনি পড়ে থাকেন, শুনেন যে আলোচনাগুলো করছি এখানে আমার দুর্বলতা ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি এই অ্যান্সারগুলো খুব ভালো করে করতে পারবেন। এখন আপনাদের কাজ হবে অ্যান্সারগুলো করা। তো ধরেন আমরা কিছু অ্যান্সার করি, দুই একটা করি। দেখেন এই অস স্ট্যান্ড ফর, এটা দ্বারা কি বোঝায়, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এইটাকে বোঝায়, ঠিক আছে? আমরা এটা সঠিক অ্যান্সার দিলাম, কিন্তু এখানে একটু ভুল আছে বানানটা, হ্যাঁ, এখানে ওটা ও এস এইচ এইভাবে হওয়ার কথা। ওকে, তারপরটা দেখেন হুইজ ডকুমেন্ট সেট গাইডস ওয়ার্কপ্লেস অস পলিসি ইন বাংলাদেশ, ঠিক আছে? এই দেখেন তো এখানে বলছি না বাংলাদেশ স্ট্যান্ডার্ড ফর অস অ্যান্ড ফায়ার সেফটি রুলস, এই যে এটা অ্যান্সার। আচ্ছা, তারপর দেখেন এ সাইন, একটা সাইন সিম্বল শুনছি না আমরা, শোয়িং দ্য লোকেশন শেয়ার করে অফ এ ফায়ার এক্সটিংগুইশার অ্যান্ড এক্সাম্পল, তাহলে কি এটা কি, এটা আসবে না, ডিরেকশনটা আসবে না, ডিরেকশন। আচ্ছা, এরপরে কি দেখছেন হুইচ সায়েন্স টাইপস ওয়ার্নস অফ ইমিডিয়েট রিস্ক অফ দ্য লাইফ ইকুইপমেন্ট। আচ্ছা, এটা কি বলেন তো, এইটা হচ্ছে ধরেন কোন একটা ইকুইপমেন্ট খুব দ্রুত রিস্কের মধ্যে পড়ে গেছে, তাহলে আপনি এখানে কি করবেন, হেজার্ড বা ডেঞ্জার সাইন ব্যবহার করবেন, ঠিক আছে? তারপর দেখেন এ ট্যাগ কনফার্মিং দ্যাট ইকুইপমেন্ট হ্যাজ বিন লক, তাহলে এটা কি লকড হয়ে গেলে আমরা কি করব বলেছিলাম বলেন তো, আমরা কি সেফটি ট্যাগ বসাবো বলেছিলাম না? একটু দেখায় আসি, দেখেন, দেখানো লাগবে না, যান। এইভাবে আপনাদের কাজ হবে কি, এই প্রত্যেকটা এমসিকিউ আপনারা অ্যান্সার একটা খাতায় লিখবেন, লিখার পর সব শেষে এই অ্যান্সার শিট এখানে দেওয়া আছে, এই যে অ্যান্সার শিটটা আপনারা মিলাবেন, মিলিয়ে আপনারা কত পেয়েছেন ওইটা আমাকে কমেন্টে ছবি তুলে দিবেন। এবং এই যে যা আমরা পড়লাম এর আলোকে 10টা কোশ্চেন এখানে তুলে দেওয়া হয়েছে, এবং এই 10টা কোশ্চেনের অ্যান্সার এমসিকিউর অ্যান্সারের পরে লিখে দেওয়া হয়েছে। সো আপনাদের কাজ হবে যে এই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন। যদি আপনি 25-এ 25 পান এমসিকিউতে, তাহলে মানে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং আপনি লিখতে পারেন ইংরেজিতে এই বিষয় সম্পর্কে, তাহলে বোঝা যাবে যে আপনি খুব ভালো করেছেন। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা আজকে পুরো একটা ইউনিট শেষ করে ফেলেছি, 8টা ইউনিটের একটা ইউনিট শেষ করে ফেলেছি আমাদের ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এর। কথা হচ্ছে এখান থেকে কয়টা প্রশ্ন আসতে পারে,
উত্তর হচ্ছে বর্তমানে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, আর একটা সিকিউ আসতে পারে, কিন্তু ভবিষ্যতে এখান থেকে আরও ট্রিকি ওয়েতে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমি কি করলাম, এই সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেন হেজার্ড থেকে কোশ্চেন আসলে বলতে পারি আমরা এই ধরনের কিছু শব্দ টার্ম যদি একটু ব্যাখ্যা করে ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করার চেষ্টা করে তাহলেও আমরা অ্যান্সার করতে পারবো। না, আপনাদের কাজ হবে এই পিডিএফটাকে সুন্দর করে নোট করবেন অথবা এই পিডিএফটা সম্পূর্ণ প্রিন্ট করে ফেলবেন, ঠিক আছে। এখানে মাত্র 12 পেজ, তো 12 পেজের আপনি যদি আপনি চাইলে প্রথম পেজ বাদ দিতে পারেন, সমস্যা নাই, প্রথম এই 2 পেজ বাদ দিতে পারেন, সমস্যা নাই তো। আচ্ছা, আবার চাইলে শেষের পেজটাও বাদ দিয়ে দিতে পারেন, কারণ এগুলো তো আপনি অ্যান্সার নিজে খাতায় লিখবেন, তাই না, এগুলো বাদ দিতে পারেন, সমস্যা নেই। বাদ দিয়ে কমিয়ে আপনি মূল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই প্রিন্ট করে নিতে হবে। সো আজকে এতটুকুই, 1 নাম্বার ক্লাস আমাদের শেষ। দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখবো সেটা একটু বলে রাখি আপনাদেরকে। দ্বিতীয় ক্লাসে আমরা ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন, অর্থাৎ আমরা পরের যে ইউনিটটা আছে পুরাটা পরেরটা আমরা আবার শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।